স্যার, ক্লাসে আসতে পারি? ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে মিন্টু এই কথাটা স্যারকে উদ্দেশ্য করে বলল। এইদিকে স্যার মিন্টুকে দেখে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, হ্যাঁ, ভেতরে আসো মিন্টু, তোমার পরিচয় করিয়ে দিব সবার সাথে। মিন্টু ক্লাসরুমের ভেতরে প্রবেশ করতেই স্যার সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো মিন্টুকে। পরিচয় করিয়ে দেওয়ার পর মিন্টু একবারের পেছনে সিটে গিয়ে বসে পড়ল। হঠাৎ ক্লাসের ভেতরে থাকা একটা মেয়ে বলে উঠল, স্যার, এই কলেজটা কি এখন ভিখারির জায়গা হয়ে গেছে যে যাকে তাকে কলেজের ভিতরে ঢুকতে দেন, আবার এই কলেজে ভর্তিও করিয়ে দিয়েছেন? মায়া, মুখ সামলে কথা বলো, আমি তোমার শিক্ষক। আর কাকে তুমি কি বলছো? কেন স্যার, এখন যে ছেলেটা এসেছে তার পোশাকের দিকে একবার লক্ষ্য করেছেন? সে যেই শার্টটা পরেছে ওই শার্টটা ছিঁড়া। আমাদের কলেজের এতটাও ফকিরনি হয়ে যায় নাই যে যাকে তাকে কলেজে ভর্তি করিয়ে নেবেন। দেখো মায়া, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তোমার আব্বুর কাছে তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। তোমার আব্বু এই কলেজের প্রিন্সিপাল বলে তুমি এতটা পাওয়ার দেখাচ্ছ? পাওয়ার দেখাবো না তো কি করব? আমি এই কলেজের কোনো গরিব ছেলেকে পড়তে দিব না। আপনি এক্ষুনি এই ছেলেকে ক্লাস থেকে বের করে দেন। আমি তোমার কথায় একজন ছাত্রকে ক্লাস থেকে বের করতে পারবো না। দরকার পড়লে তুমি ক্লাসরুম থেকে বের হয়ে যাও। স্যার, এবার কিন্তু আপনি বেশি বেশি বলতেছেন। আমি কিন্তু আব্বুর কাছে বিচার দিতে বাধ্য হব। স্যার রেগে গিয়ে মায়ার সামনে এসে ঠাস করে মায়ার গালে চড় মেরে বলতে লাগলো, তোমার বাবার টাকায় আমি এই কলেজে শিক্ষকতা করি না। সরকার আমাকে মাসে মাসে বেতন দেয়, তাই আমি এই শিক্ষকতা করছি। এই কলেজে আর তোমার মতন বেয়াদব মেয়েকে সোজা করার দায়িত্ব আমি ঠিক একদিন না একদিন কারো হাতে তুলে দিব, মনে রেখো। আর মিন্টু, যে যাই বলুক না কেন, তুমি ক্লাসরুম থেকে বের হবে না। মিন্টু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এইদিকে স্যারের ক্লাস শেষ হয়ে যেতেই স্যার চলে আসলো তার কেবিনে। অন্যদিকে মায়া তার সিট থেকে উঠে চলে আসলো মিন্টুর কাছে। মায়ার সাথে তার বান্ধবীরাও আছে। মায়া মিন্টুর মাথার চুল ধরে টানতে টানতে সিট থেকে বের করে সামনে নিয়ে এসে বলতে লাগলো, এই, তুই কে রে? তোর জন্য স্যার আমাকে এত কথা শুনিয়ে গেছে। যে স্যার আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সেই স্যার আজকে আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই বলে মায়া মিন্টুর চুল ধরে টানতে লাগলো আর এক হাতে গলা টিপে ধরলো। প্রায় এইরকম 4-5 মিনিট যাওয়ার পর হঠাৎ ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো প্রিন্সিপাল স্যার। মায়াকে এই রকম করতে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মায়া, কি হচ্ছে এসব? আর এই ছেলেকে এরকম করতেছো কেন? আবু, কোনো কিছুই হয় নাই, এমনিতেই এরকম করতেছি। এই ছেলের জন্য আজকে আমাকে বাবুল স্যার অনেক বকাবকি করেছে, তাই আমি এই ছেলেকে মেরে ফেলতেছি। বেয়াদব মেয়ে, একজন মানুষকে সম্মান করতে পারো না, এই তোমাকে আমি শিক্ষা দিয়েছি? বাবুল স্যার এতদিন আমাকে অনেক কমপ্লেন দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আজকে নিজ চোখে দেখলাম তুমি কি করতে পারো। বের হয়ে যাও ক্লাসরুম থেকে, তোমার মতো শিক্ষার্থীর দরকার নেই আমার। আর এটা কলেজ, এখানে আমাকে বাবা রাখার অধিকার নেই। এখানে আমি তোমার শিক্ষক, কলেজের বাইরে আমি তোমার বাবা আর বাসায়। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। মায়া রাগে মিন্টুকে ছেড়ে দিয়ে চলে আসলো বাইরে। এদিকে প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আসলে সে আমার মেয়ে, আর সে একটু বেশি রাগী, তো এটার জন্য তোমার সাথে এরকম করেছে। কিছু মনে করো না। না স্যার, কি মনে করব? আমার মতো গরিব ছেলে এই কলেজে অ্যাডমিশন পেয়েছে, এটাই বড় ভাগ্যের ব্যাপার। আমার উচিত ছিল অন্য কলেজে ভর্তি হওয়ার, এই কলেজে ভর্তি না হয়ে। কারণ এখানে সবাই বড়লোক পরিবারের সন্তান, আর আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। না তো আছে আমার কোনো গাড়ি বাড়ি, না তো আছে আমার কোনো পরিচয়। ভালো রেজাল্ট হওয়ার কারণে আমি এই কলেজে চান্স পেয়েছি, না হলে কখনোই এই কলেজে আসতাম না। এই বলে মিন্টু চলে আসলো আবারও তার সিটে। প্রিন্সিপাল স্যার সবার সাথে কথা বলে চলে গেল। অন্যদিকে মায়া বসে আছে কলেজের মাঠে কদম গাছের নিচে, আর মনে মনে বিড়বিড় করছে, এই ছেলে কে যে আমাকে আব্বু অব্দি এইভাবে মেরেছে? দেখে তো মনে হচ্ছে
ছেলেটা সাধারণ কোনো পরিবারের ছেলে, তাহলে আব্বু আমাকে এভাবে মারলো কেন? আজকে বাসায় যাক, এরপর আমি জিজ্ঞেস করবো আব্বুকে। আর মিন্টু, তোকে তো আমি ছেড়ে দিব না। তোর জন্য আজকে আব্বু আমার গায়ে হাত তুলেছে। এতটুকু বড় হয়েছি, কখনো আমার আব্বু আমার গায়ে হাত তোলে নাই। আজকে জাস্ট তোর জন্য হাত তুলেছে। এইটার শাস্তি তো তোকে পেতেই হবে। হরে হরে তোকে বুঝিয়ে দেব। এইসব কথা বলতেছে মায়া তার নিজ মনে মনে। সকাল 11:45। ঘন্টা দিতেই সবাই বাইরে বের হয়ে আসলো। মিন্টুও সবার সাথে বাইরে বের হয়ে এসেছে। হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে যাচ্ছে। এমন সময় পেছন থেকে একটা ছেলে বলে উঠল, এই মিন্টু, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। মিন্টু পেছনে ফিরতেই দেখতে পেল একটা ছেলে তার দিকে এগিয়ে আসছে আর বলছে। মিন্টুর কাছে ছেলেটা আসতেই আবারও বলতে লাগলো, আমরা কি বন্ধু হতে পারি? আমার সাথে বন্ধুত্ব করে আপনি আমার কাছ থেকে কোনো কিছুই পাবেন না। আমি শুধু আপনাকে পুরি আর সিঙ্গাড়া খাওয়াতেই পারবো, এর বেশি কোনো কিছুই খাওয়াতে পারবো না। কারণ আমার এতটা সামর্থ্য নই যে আমি আপনাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো। আমি কি তোমাকে একবারও বলেছি আমাকে এইসব কিছু খাওয়াতে হবে? আমাকে কোনো কিছুই খাওয়াতে হবে না। আমি খাওয়ার জন্য বন্ধুত্ব করি না। আমি জাস্ট তোমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছি তুমি কতটা ভালো আর কতটা খারাপ। ছেলেটার কথা শুনে মিন্টু মুচকি হাসলো, কিন্তু কোনো কিছুই বলল না। ছেলেটাকে নিয়ে চলে আসলো ক্যান্টিনে। বসে বসে দুজন পুরি আর সিঙ্গারা খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মায়া এবং আরও কয়েকজন ছেলে এবং তাদের সাথে মায়ের বান্ধবীরাও আসলো। তাদের সবার হাতে হকি স্টিক। এটা দেখে ছেলেটা মানে হাসিবুল বলতে লাগলো, হাসিবুল হচ্ছে এই যে কিছুক্ষণ আগে মিন্টুর সাথে বন্ধুত্ব করেছে সে। কি ব্যাপার মায়া আপু, তুমি হকি স্টিক এবং সিনিয়র বড় ভাইদেরকে ডেকে নিয়ে এসেছো কেন? হাসিবুল, তুই একদম চুপ থাকবি। এখানে কোনো কথা বলতে পারবি না। যা কথা হবে আমার আর মিন্টুর মাঝে কথা হবে। তুই যদি একটা শব্দ বের করিস তোর মুখ দিয়ে, তাহলে মিন্টুর সাথে তুইও মার খেতে পারবি। দেখো মায়া আপু, তুমি যদি এরকম করো তাহলে আমি এখনই তোমার আব্বুর ক্যাবিনে গিয়ে আবারও তোমার নামে বিচার দিয়ে আসবো। যা, বিচার দিয়ে আয়। আমার আব্বু একবার যেহেতু আমার গায়ে হাত তুলে ফেলেছে, আবারও তুলবে। সো এটা আমি জানি। তাই এর আগেই আমি হেই মিন্টুকে মেরে তক্তা বানিয়ে দিতেছি। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মিন্টুকে মেরে হাত পা ভেঙে দে। মায়ের কথা শুনে কলেজের সিনিয়র বড় ভাইরা এবং মায়ের বান্ধবীরা মিন্টুকে মারতে লাগলো। এদিকে হাসিবুল তাদেরকে ফেরাতে পারছে না, কারণ সে একা। বেশ কিছুক্ষণ মারার পর মায়া তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এই হয়েছে, আর মারতে হবে না। এই মায়ের কথা যদি মনে থাকে তার, তাহলে সে আর কোনো দিন আমার সাথে লাগতে আসবে না। কান খুলে শুনে রাখ, আমি মায়া চৌধুরী, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আমার আলাদা পাওয়ার আছে। হ্যাঁ, আজকের মতো তোকে মাফ করে দিলাম। অন্যদিন যদি আবারও তুই এই রকম কাজ করিস, তাহলে তোর কপালে ওই দিন নির্ঘাত মৃত্যু লেখা থাকবে। এই বলে মায়া ওইখান থেকে চলে গেল। এদিকে হাসিবুল মিন্টুকে নিচে থেকে উঠিয়ে চেয়ারে বসাতেই দেখতে পেল মিন্টুর কপাল থেকে রক্ত পড়ছে এবং মুখ দিয়ে রক্ত পড়ছে, শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এইসব দেখে হাসিবুল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু চল, তোকে হাসপাতালে নিয়ে যাই। ওইখানে গিয়ে তোর ট্রিটমেন্ট করিয়ে তোকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে এইসব কোনো কিছুই না, এইসব নিয়ে চিন্তা করিস না তুই। এটা তো শুধু জাস্ট আমার জন্য কাপড় কাচার মতো মার। এর চাইতে আরও কত কত জায়গায় ফেঁসে গিয়ে মার খেয়েছি, আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমি এখন বাসায় চলে যাই। বাসায় গিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিব, চিন্তা করিস না। আমার বাইক আছে, চল, আমি তোকে নামিয়ে দিয়ে আসি তোর বাসায়। না, আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আর আমার বাড়ি বেশি দূরে না, এই সামনে 10 মিনিটের রাস্তা। এই বলে মিন্টু পুরি আর সিঙ্গারার টাকা দিয়ে
ওইখান থেকে চলে আসলো কলেজের বাইরে। একটা রিক্সা নিয়ে চলে আসলো তাদের বাড়ি থেকে কিছুটা দূরে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা টাকা দিয়ে হাঁটতে লাগলো। অন্যদিকে মায়া তার বান্ধবীদের সাথে বসে আছে কদম গাছের নিচে। এমন সময় মায়ার এক বান্ধবী বলতে লাগলো, যাক মায়া, আজকে অনেকদিন পর কাউকে পিটালাম। শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে। মন তো চাইছিল আরও কিছুক্ষণ পিটানোর জন্য, কিন্তু তুই বারণ করেছিস তাই আর মারি নাই। আরে মুন্নি, এত তাড়াহুড়ো করার কি দরকার? শালা গরিব এই কলেজে ভর্তি হয়েছে, আমাদের হাতে মাইর না খেয়ে সে কোথায় যাবে? প্রত্যেক দিন আমাদের হাতে মাইর খাবে। একটা না একটা উপায় দিয়ে তাকে তো মারতেই হবে। আমাদের না মারলে আমাদের পেটের ভাত হজম হবে নাকি? হ্যাঁ? এই বলে মায়া হাসতে লাগলো 32টা দাঁত বের করে। অন্যদিকে মিন্টু বাড়িতে ঢুকতে যাবে এমন সময় দারোয়ান মিন্টুর এই অবস্থা দেখে বলতে লাগলো, বাবা মিন্টু, তোমার একদম অবস্থা হয়েছে কিভাবে? বড় ম্যাডাম, ছোট ম্যাডাম তাড়াতাড়ি দেখে যান। ছোট সাহেবের কপাল থেকে রক্ত ঝরতেছে এবং শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। দারোয়ানের কথা শুনে মিন্টুর আম্মু এবং মিন্টুর বড় বোন দৌড়ে চলে আসলো নিচে। দরজার সামনে দাঁড়িয়ে আছে মিন্টু, তার কপাল থেকে রক্ত পড়ছে। এটা দেখে তাড়াতাড়ি করে মিন্টু বড় বোন মিন্টুর কাছে এসে তার ওড়নাটা দিয়ে মিন্টুর কপালে বেঁধে দিল। মিন্টুকে সোফায় বসিয়ে দিয়ে মিন্টুর শরীর থেকে শার্ট খুলে শরীরের বিভিন্ন জায়গায় যেখানে রক্ত আছে সেখানে পরিষ্কার করতে লাগলো আর বলতে লাগলো, মিন্টু, তোর এইরকম অবস্থা হয়েছে কি করে? আর কে এরকম অবস্থা করেছে? তোর আসল পরিচয় তারা জানে না না কি? আপু, আমার আসল পরিচয় জানলে কি তারা আমার শরীরে হাত দিতে পারতো? আর হাত দিয়েছে কলেজের প্রিন্সিপালের মেয়ে। মিন্টুর কথা শুনে মনি চোখ বড় বড় করে তাকিয়ে রইল মিন্টুর দিকে আর বলতে লাগলো, সামান্য মাত্র একজন প্রিন্সিপালের মেয়ে তোকে মেরে এই অবস্থা করে দিয়েছে। তুই শুধু একবার ওই কলেজের নাম বল, দেখ আমি ওই মেয়ের কি হাল করি। আমার ভাইকে এরকম অবস্থা করেছে, তাকে তো আমি ছেড়ে দিব না কখনো, তাই না? আপু, তোমাকে কোনো কিছুই করতে হবে না, আমার হাতে অনেক সময় আছে, আমি তাকে দেখে নিব। আচ্ছা, এখন আমাকে ছাড়ো, আমার কোনো কিছুই হয় নাই, আর এই সব ছোটোখাটো আঘাতে আমার কোনো কিছুই হবে না। এই বলে মিন্টু সোফা থেকে উঠে চলে আসলো উপরে তার রুমে। ফ্রেশ হয়ে পকেট থেকে ফোনটা বের করতেই দেখতে পেল তার বন্ধু মৃদুল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে মৃদুল বলতে লাগলো, কিরে মিন্টু, আমি এসব কি শুনতেছি? তোকে নাকি কোন কলেজের প্রিন্সিপালের মেয়ে মেরেছে। তুই শুধু একবার কলেজের নামটা বল, ওই মেয়েকে তোর সামনে চুলের মুঠি ধরে নিয়ে হাজির করব। তোদেরকে কোনো কিছুই করতে হবে না, সময় আসলে আমি ঠিক তার জবাবটা দিয়ে দিব। আর শোন, শুক্রবারে আমার সাথে একটু দেখা করিস তো। ঠিক আছে, কোথায় দেখা করতে হবে আমাকে ঠিকানা বলে দিস, আমি সাথে সাথে ওইখানে চলে আসব। আর শুক্রবারে কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? দেখা যাক, শুক্রবার আসুক, এরপরে তোদেরকে জানাবো। এখন তাহলে ফোন রাখলাম। আর আমাকে যে কেউ মেরেছে এটা কিন্তু আর কাউকে জানাবি না। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে ঘুমের দেশে বাড়ি জমালো। সন্ধ্যা 7টা। মিন্টু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার বাইক নিয়ে চলে আসলো পার্কে। এসে দেখে মৃদুল, মেহেদি, সৃজন, তানভীর সবাই বসে আছে। মিন্টু তাদের পাশে গিয়ে বসে পড়ল। কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো দুটো। মিন্টু তাদের পাশে গিয়ে বসে পড়তেই তারা বলতে লাগলো, বন্ধু, তোকে একদম বাজে দেখাচ্ছে। তুই আমাদেরকে বল যে কে তোর এই রকম অবস্থা করেছে, তার অবস্থা আমরা বেহাল করে দেব। আরে ভাই, তোরা পাগল করছিস কেন? আমি তো বলেছি যে সময় হলে আমি ঠিক তার জবাব দিয়ে দিব। এখন তাকে কোনো কিছুই করব না। আমি যেই কাজের জন্য গিয়েছি সেই কাজটা কমপ্লিট করে এরপরে তোদেরকে সব কিছু বলবো। ঠিক আছে, আমরা আর তোকে বেশি জোর করব না। তুই যেহেতু বলতে চাইছিস না, তাহলে জোর করে আর লাভ নেই। মিন্টু তার বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। অন্যদিকে
মায়া তার বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে পার্ক থেকে বের হচ্ছে। এমন সময় মুন্নি মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মায়া, ওই যে দেখ, একটা ছেলে তার বন্ধু বান্ধবদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। তাকে কেমন যেন চেনা চেনা লাগছে। সকলে যে ছেলেটাকে আমরা মেরেছিলাম না, ওই ছেলেটার মতো লাগতেছে। আরে মুন্নি, তুই কি পাগল হয়ে গেছিস? ওই ছেলেটার কাছে টাকা থাকবে কি করে? আর টাকা থাকলেও সে এই রকম দামি শার্ট প্যান্ট, আবার তার হাতে দেখেছিস 2টা আইফোন। সে তো গরিব, আর এই ছেলেটা বড়লোক। চল, এইটা ওই ছেলে না। এই বলে মায়া তার বান্ধবীদের নিয়ে চলে গেল যার যার বাসায়। এদিকে মিন্টু ওইখান থেকে বিদায় নিয়ে তার বাইক স্টার্ট দিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে তার আম্মু বলতে লাগলো, মিন্টু, তোর আব্বু এসেছে, বলেছে দেখা করার জন্য। কিছুক্ষণ পর তো খাবার টেবিলে আসবে, তখন না হয় দেখা করে নিব। এখন আমি আমার রুমে যাইতেছি, খাবার খাওয়ার সময় ডাক দিবে আমাকে। মিন্টু চলে আসলো তার রুমে। প্রায় 1 ঘন্টা পর খাবার খাওয়ার জন্য মনি মিন্টুকে ডেকে নিয়ে চলে আসলো নিচে। সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় মিন্টুর আব্বু বলতে লাগলো, মিন্টু, কি হচ্ছে সব? তোর কপাল কেটে গেল কিভাবে? আর তুই সারাদিন কোথায় থাকিস? তোকে ফোন দিলেও পাওয়া যায় না কেন? আব্বু, আমি একটা কাজে লেগেছি তো, এটার জন্য ফোন আমার কাছে থাকে না, বাসায় ফোন রেখে যাই। কেন, কিছু বলবে নাকি? তার আগে জবাব দে, তুই আজকে সারাদিন কোথায় ছিলি? আর তোর কপাল কেটে গেল কিভাবে? মনি যা যা বলছে তা কি একদম সত্যি? আপু, তুমি আবার কি বলছো আব্বুকে? আমি বলেছি যে তুই কলেজে গিয়েছিলি, ওইখানে কলেজের প্রিন্সিপালের মেয়ে তোকে এরকমভাবে মারধর করেছে। বাহ, সব কিছু বলে দিয়েছো। আমার আর কি বলার আছে? আব্বু, মনি আপু যা যা বলেছে একদম ঠিক বলেছে, এখানে আর কোনো কথা নাই। তুই এমন কেন কলেজে গিয়েছিস যে তোকে কেউ চিনে না? তুই মন্ত্রী ছেলে, তোকে আবার কেউ চিনবে না কিভাবে? এমন কোনো মেয়ের সাহস নেই যে তোকে মারবে। আব্বু, সাহস নেই তো কি হয়েছে? একটা মেয়ের সাহস আছে, তাকে আমি দেখেছি, আর তাকে এই বাড়ির বউ করে আনবো খুব শীঘ্রই। আনার আগে তাকে কিছুটা পরিবর্তন এবং কিছুটা স্বাধীনতা বোধ শেখাতে হবে। 1 নম্বরে ঘাড়তেরা। তুই কি কলেজে ছদ্মবেশে ধারণ করে গিয়েছিলি নাকি যে তোকে চিনতে পারলো না? হ্যাঁ, আমি ছদ্মবেশী রূপ নিয়ে গিয়েছিলাম, এটার জন্য আমাকে কেউ চিনতে পারে নাই। আচ্ছা, এখন খাবার খাওয়া দাওয়া শেষ করে এরপর না হয় কথা বলা যাবে। সবাই খাবার খেতে লাগলো। অন্যদিকে মায়া খাবার টেবিলে মাত্র এসে বসেছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, মায়া, তুই ওই ছেলেকে মারলি কেন? ওই ছেলে তোর কি এমন ক্ষতি করেছে যে তুই আবার ওই ছেলেকে মারলি? সে আমার অনেক বড় ক্ষতি করেছে, সেইটার জন্য আমি তাকে মেরেছি। আর তুমি এইরকম করতেছো কেন? আগে তো কখনো এইরকম আচরণ করো নাই আমার সাথে। এতটুকু বড় হয়েছি, আগে কখনো আমার শরীরে হাত দাও নাই। আজকে সামান্য একটা খ্যাতের আবাল মার্কা ছেলের জন্য তুমি আমাকে মারছো? হ্যাঁ, আমি তোকে মেরেছি। তোকে শুধরাতে হবে। এইরকম ভাবে চললে তোকে বিয়ে দিব কিভাবে? তোর বয়স এখন কম হয় নাই, 19 চলতেছে। মায়ের আম্মু, তুমি তোমার মেয়েকে বলে দাও এখন থেকে যাতে সাধারণভাবে চলাচল করে, না হলে কিন্তু তাকে বিয়ে দিতে অনেক বড় সমস্যা হবে। মায়া, তোর আব্বু কি বলেছে শুনেছিস তো? তোর আব্বু এখন থেকে যা বলবে তাই শুনতে হবে তোকে। খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে ঘুমাবে, ফোনে আড্ডা দেওয়ার দরকার নেই। এসব বলতেছে মায়ার আম্মু মায়াকে। বেশ কিছুক্ষণ পর মায়া খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। অন্যদিকে মিন্টু তার আব্বু আম্মুর সাথে বসে কথা বলছে। এমন সময় মিন্টুর আব্বু আবারও বলতে লাগলো, মিন্টু, 2 দিন পর একটা প্রজেক্ট আছে। তুই তো প্রজেক্টের ব্যাপারে এসব কিছুই ভালো করে জানিস। আমি হয়তো প্রজেক্টটা তাদেরকে বুঝিয়ে দিতে পারবো না, কারণ আমাকে জরুরি একটা মিটিংয়ে যেতে হবে। তুই ওই প্রজেক্টরের কাজটা তাদেরকে বুঝিয়ে দিতে পারবি তো?
ঠিক আছে, তুমি যেহেতু বলতেছ তাহলে তো করতেই হবে কাজটা। কয়টার দিকে করতে হবে আমাকে এটা একটু জানিয়ে দিও, আর কোথায় করতে হবে। আমাদের একটা কফি শপ আছে না, ওই কফি শপে সব মিটিং হবে সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 5টা অবধি মিটিং হবে। প্রায় 50টা মিটিং করতে হবে তাদের। ঠিক আছে আব্বু, আমি করতে পারবো, সমস্যা হবে না আমার। এই বলে মিন্টু চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকালে চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় কদম গাছের নিচে থেকে মুন্নি মিন্টুকে ডাক দিয়ে বলতে লাগলো, কিরে, আমাদের দেখেও না দেখার ভান করে চলে যাইতেছিস যে? আজকেও আবার মায়ের খাওয়ার জন্য এমন করতেছিস নাকি? আপু, আমি আপনাদের সত্যি খেয়াল করি নাই, আমার ভুল, মাফ করবেন। তুই যে খেয়াল করিস নাই এটাই অনেক বড় ভুল তোর। আর আমরা কি দেখতে কালো নাকি যে আমাদের দিকে তাকালে তোর চোখ লজ্জা পাবে? এটার একটা ভুল। তুই 2টা ভুল করেছিস, এই 2টা ভুলের জন্য তোকে শাস্তি পেতে হবে। মায়া কি শাস্তি দিব এখন? আরে এই গরিব ছেলেটাকে কি শাস্তি দিবি? ছেড়ে দে। দেখতেছিস না শার্ট পরে এসেছে, শার্টের বিভিন্ন জায়গায় ছেঁড়া। এই তোর যদি পোশাক না থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস, আমরা না হয় তোর জন্য পোশাক এনে দিব কিনে। হ্যাঁ, এই দাঁড়া, আমি আমার পকেট থেকে 10 টাকা বের করে তাকে ভিক্ষা দিতেছি। মায়া, তোর কাছে টাকা থাকলে তুইও দিতে পারিস। মিন্টু চুপচাপ দাঁড়িয়ে আছে। মায়া এবং তার বান্ধবীরা মিলে মিন্টুর হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এখানে 500 টাকা আছে, একটা ভালো শার্ট কিনে আনতে পারবি। এই টাকাটা দিয়ে কালকে যাতে দেখি ভালো একটা শার্ট কিনে আনছিস। আর হ্যাঁ, ব্ল্যাক কালার নিয়ে আসবি। তুই গরিব হয়েছিস, তোকে ব্ল্যাক কালারে অনেক মানাবে। আমার প্রশংসা করতেছেন নাকি? আমাকে টিটকারি মেরে কথা বলতেছেন? তোকে আবার প্রশংসা করব? যা ভাগ এখান থেকে। তোর মতো গরিব ছেলেরা আমার পায়ের নিচে পড়ে থাকে প্রতিদিন আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর তুই তো আমাদের কাছ থেকে 500 টাকা পেয়েছিস, এটাই তোর অনেক বড় ভাগ্য। মিন্টু ওইখান থেকে মাথা নিচু করে চলে আসলো ক্লাসরুমে। শেষ বেঞ্চে বসে আছে এমন সময় হাসিবুল এসে মিন্টুর পাশে বসলো। মিন্টুকে উদ্দেশ্য করে হাসিবুল বলতে লাগলো, কিরে মিন্টু, কি হয়েছে? মন খারাপ কেন? কেউ কি তোকে কিছু বলেছে নাকি? ওই মায়া আবার আমাকে অপমান করেছে, তাই আর কি একটু মন খারাপ। যাই হোক, বাদ দে ওই সব, আগে বল তোর কি খবর। এই তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোর কি অবস্থা শরীরের? মেডিসিন নিয়েছিস? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ, কিছুটা ভালো মেডিসিন নিয়েছিলাম সকালবেলা। দুজন কথা বলছে এমন সময় ক্লাসের ভেতরে প্রবেশ করলো মায়া এবং তার বান্ধবীরা। মিন্টু পাশাপাশি এসে বাম পাশে বেঞ্চে বসে পড়ল। মায়ার মুখের ভেতরে চুইংগাম চিবাচ্ছে আর মিন্টুর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এইভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো স্যার। মিন্টুকে দেখে বলতে লাগলো, এই মিন্টু, তুমি কালকে কোথায় ছিলে? তোমাকে যে আমি লাঞ্চের পর অনেক খোঁজাখুঁজি করেছি। স্যার, আমি বাসায় চলে গিয়েছিলাম। কেন, কিছু বলবেন নাকি? হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পর তুমি আমার কেবিনে আসবে, তোমার সাথে কথা আছে। স্যার আর কিছু বলতে যাবে এমন সময় মায়া স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার কেবিনে নিয়ে কি বলবেন তার চাইতে আমাদের সবার সামনে বলেন, আমরাও শুনি কি বলবেন ওই গরিব ছেলেটাকে। এই তো বলবো যে আমার মেয়ের সাথে তাকে বিয়ে দিব, তার পরিবার নিয়ে আসার জন্য। আর কিছু শুনতে চাও নাকি? স্যারের এই রকম কথা শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। এদিকে মায়া লজ্জায় বসে পড়ল। পুরো ক্লাস শেষ হতেই মিন্টু যে তার সিট থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যেতে যাবে এমন সময় মায়া তার এক পা সামনের দিকে এগিয়ে দিতেই মায়ের পায়ের সাথে পা বেঁধে পড়ে গেল মিন্টু নিচে। তার কপালটা লো বেঞ্চের সাথে লেগে আবারও কেটে গেল। এবার রক্তটা অনেক বেশি পড়তেছে। এটা দেখে হাসিবুল বলতে লাগলো, মায়া, তুমি কিন্তু কাজটা ভালো করলে না। আজকে তো ছেলেটা তোমার কোনো কিছু করে নাই,
তাহলে তুমি তার সাথে এরকম কাজটা করলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি করেছি, তাতে তোর কি? আর তুই না গলাচ্ছিস কেন? তোকেও পেটানোর দরকার নাকি? আমার গায়ে হাত তুললে তোর কি অবস্থা হবে এটা তুই খুব ভালো করেই জানিস। তোর বাবা কলেজের প্রিন্সিপাল হয়েছে তো কি হয়েছে? আমার বাবা কিন্তু টপ বিজনেসম্যান। আমি আমার আব্বুকে একটা ফোন দিয়ে বললে তোকে এবং তোর আব্বুকে এই কলেজ থেকে বের করে দিবে সাথে সাথে। তোর বাবার ভয় দেখাচ্ছিস? যা, তোর বাবাকে নিয়ে আয়, দেখি তোর বাবা কি করে। মায়ের মুখে এই কথা শুনে হাসিবুল আরও রেগে গিয়ে ঠাস করে মায়ের গালে দুটো চড় মেরে বলতে লাগলো, বেয়াদব মেয়ে, সম্মান করতে পারিস না? তোর কপালে অনেক দুঃখ আছে, এটা মনে রাখিস। আজ না হয় কাল দেখবি ঠিক ওই একজন আসবে। এই বলে হাসিবুল তার বেঞ্চ থেকে বের হয়ে মিন্টুকে নিয়ে চলে আসলো বাইরে। প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আসতেই প্রিন্সিপাল স্যার তার রুম থেকে বের হয়ে আসলো। মিন্টুর মাথা থেকে রক্ত পড়ছে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি ব্যাপার হাসিবুল, কি হয়েছে? মিন্টুর মাথা থেকে রক্ত পড়তেছে কেন? ওর মাথা থেকে রক্ত পড়তেছে কেন এটা আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন? এটা তো জিজ্ঞেস করার কথা ছিল আপনার মেয়েকে। গতকালকে বেধড়কভাবে মিন্টুকে মেরেছে। ছেলেটা এই কলেজে নতুন বলে আপনার মেয়ে যা ইচ্ছা তাই করতেছে। আপনার মেয়ের কপালে খুব দুঃখ আছে এই বলে দিলাম। শুধু সময়ের অপেক্ষা করতে বলেন, আপনার মেয়েকে দেখবেন আপনার মেয়ের কপালে কি দুঃখ আছে। আপনি যদি আপনার মেয়েকে ঠিক না করতে পারেন তাহলে আপনারও সমস্যা হবে এই বলে দিলাম। এদিকে মিন্টুর কপালে ব্যান্ডেজ করে দিল বাবুল স্যার। হাসিবুল মিন্টুকে নিয়ে আবারও চলে আসলো ক্লাসরুমে। এদিকে প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে বসে আছে তার কেবিনে। এমন সময় বাবুল স্যার প্রিন্সিপাল স্যারের কেবিনের ভেতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, স্যার, আপনি মায়াকে ঠিক করার চেষ্টা করেন। আপনার মেয়ের ভালোর জন্যই বলছি। আপনার মেয়ের বয়স হয়েছে, তাকে বিয়ে দেবেন। সো কেউ যদি জানতে পারে আপনার মেয়ে কলেজে এসে এরকম করে তাহলে আপনার মেয়ের কি বিয়ে হবে নাকি? একবার চিন্তা করেন। বাবুল স্যার, আমি তো আমার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে তো আমাদের কথা বোঝে না। সে তার মতো চলাচল করে। কালকে আমি তাকে চড় মারছি, কিন্তু তার কোনো পরিবর্তন হয় নাই। যদি পরিবর্তন হইতো তাহলে কালকেই হইতো। হ্যাঁ, আপনি যা বলছেন তাই একদম ঠিক আছে। যাই হোক, আপনি শেষবারের মতন বলে দিয়েন আপনার মেয়েকে। এই বলে বাবুল স্যার প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে চলে আসলো তার কেবিনে। অন্যদিকে মিন্টু এবং হাসিবুল বসে আছে ক্লাসরুমে। এদিকে মায়া বারবার তাকাচ্ছে মিন্টুর দিকে, কিন্তু মিন্টু একবারও তাকাচ্ছে না। মায়া কি যেন মনে করে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বড়লোকি কথা বলতেছিস কেন আমার সামনে? বড়লোকি কথা বলবি না। তুই গরিব, গরিবের মতো থাকবি। ম্যাডাম, আমরা গরিব মানুষ, আপনাদের টাকা নিয়ে আমরা খাই না। আমাদের হাত পা আছে, আমরা রোজগার করে খেতে পারবো। অযথা আমাদেরকে টাকা দিতে হবে না। বড়লোকি কথা বলতেছিস কেন আমার সামনে? বড়লোকি কথা বলবি না। তুই গরিব, গরিবের মতো থাকবি। আমি কি একবারও বলেছি আমি বড়লোক? আমি গরিব, আমি তো স্বীকারই করেছি। আপনি নিজেই অযথা এইসব বলতেছেন আমাকে। মিন্টু আর কিছু না বলে চুপ হয়ে গেল। এদিকে মায়া বকবক করছে। মিন্টু মায়ের কোনো কথাই শুনছে না। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর মায়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ক্লাস শেষ হলে তুই আমার সাথে দেখা করবি। তোর সাথে আমার জরুরি কথা আছে। যদি তুই মাইর না খাইতে চাস তাহলে এই ক্লাস শেষ হওয়ার পর আমার সাথে দেখা করবি কদম গাছের নিচে। এই বলে মায়া ক্লাসরুম থেকে বের হয়ে আসলো। এদিকে হাসিবুল মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়ে যা ইচ্ছা তাই করুক, তুই যাবি না এই মেয়ের কাছে এই বলে দিলাম। হাসিবুল, আমি চাই না আমার জন্য অন্য কেউ বিপদে পড়ুক। ক্লাসটা শেষ হলে আমি গিয়ে তার সাথে দেখা করে আসব। সে যত ইচ্ছা আমার সাথে এরকম করতে থাকুক, তাতে কোনো আপত্তি নেই আমার। আমি মানা করার পরেও তুই যাবি তার কাছে? ঠিক আছে যা, আমি আর তোকে কিছু বলবো না।
পরে যদি ওই মেয়ে তোকে কিছু করে তখন আমাকে বলিস, আমি আর তোকে সাহায্য করতে পারবো না। এই বলে হাসিবুল চুপ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ক্লাস শেষ হতেই মিন্টু চলে আসলো কদম গাছের নিচে। এসে দেখে মায়া এবং তার বান্ধবীরা বসে আছে। মিন্টু যেতেই মায়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, লক্ষ্মী ছেলের মতো চলে এসেছিস। আমি যে 500 টাকাতে দিয়েছিলাম ওই 500 টাকাটা বের কর এবং তোর পকেট থেকে আমাকে 5,000 টাকা দিবি। কেন দিবি, কি করব এইসব জিজ্ঞেস করবি না, যেটা বলতেছি সেটা কর। আমার পকেটে 1 টাকাও নেই, সো আমাকে বললে কোনো লাভ হবে না। আমি আপনার 500 টাকা আপনাকে দিয়ে দিতেছি, এর বেশি কিছু করতে পারবো না। তুই আমাদের কথা শুনবি না? আমি যা চাইতেছি তুই তা দিবি না? এই বনি, তোরা বসে আছিস কেন? দর বেটাকে আজকে আবারও একটা শিক্ষা দিয়ে দে, না হলে সে শোধরাবে না, আমাদের কোনো কথা শুনবে না। না হলে মায়ের বান্ধবীরা যেই মিন্টুকে কিছু করতে যাবে এমন সময় মায়া আব্বু ওইখানে এসে হাজির। মায়ের আব্বুকে দেখে আর কিছু করলো না মায়ের বান্ধবীরা। মায়ের আব্বু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, তুই একটু আমার সাথে আমার কেবিনে আয়, তো জরুরি কথা আছে। আর মিন্টু, তুমি এখানে কি করো? ক্লাস বাদ দিয়ে যাও, তাড়াতাড়ি ক্লাসে যাও। মিন্টু চলে আসলো ক্লাসরুমে। অন্যদিকে মায়া তার আব্বুর সাথে চলে গেল তার আব্বুর কেবিনে। মায়ের আব্বু মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মায়া, সত্যি করে বলতো, আমি কি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি? তুই যা চাইছিস তখনই তাই এনে দিচ্ছি, তাহলে এখন আমার কথা শুনতেছিস না কেন? আব্বু, আমি বন্দি খাঁচার মতো পাখি হয়ে থাকতে চাই না। আমি আমার মন যা বলবে তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। তবুও তোমরা কিছু বলবে না প্লিজ। ঠিক আছে, এখন থেকে তুই আর আমাকে বাবা ডাকতে পারবি না, যা আমার চোখের সামনে থেকে চলে যা। মায়া তার আব্বুর কেবিন থেকে চলে আসলো বাইরে। অন্যদিকে মিন্টু ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় একটা গাড়ি এসে মিন্টুর সামনে দাঁড়াতেই গাড়ির ভিতর থেকে মায়া এবং তার বান্ধবীরা বের হয়ে আসলো। মিন্টু তাদেরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনারা আমাকে এইভাবে ঘিরে ধরেছেন কেন? আমি কি করেছি আপনাদেরকে? তুই অনেক বড় ভুল কাজ করেছিস। তোর জন্য আজকে আমার আব্বু আমাকে অনেক বকা দিয়েছে। তোর জন্য আমার আব্বু এতটা পরিবর্তন হয়েছে, না হলে আগে কখনো এতটা পরিবর্তন ছিল না। আমি কি আপনার আব্বুকে গিয়ে বলেছিলাম যে আপনি পরিবর্তন হন? অযথা ঝামেলা করবেন না রাস্তার মধ্যে, আমার সামনে থেকে সরে যান, না হলে কিন্তু। না হলে কি? হ্যাঁ, না হলে কি? মায়া এটা বলতে মিন্টু ঠাস করে মায়ের গালে 3-3টে চড় বসিয়ে দিল। এটা দেখে ওইখানে দাঁড়িয়ে থাকা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর মায়া বলতে লাগলো, তুই আমাকে চড় মেরে অনেক বড় ভুল করেছিস, এইটার জন্য তোকে শাস্তি পেতে হবে এখন। এই, তোরা তাড়াতাড়ি এই ব্যাটাকে অজ্ঞান কর। এই ব্যাটাকে নিয়ে এতটা দূরে চলে যাব যেখানে কেউ খুঁজে পাবে না তাকে। তোকে আমি টুকরো টুকরো করে কেটে এরপরে নদীতে ভাসিয়ে দেব। মায়া এটা বলতে মন দিয়ে মিন্টুর মুখে স্প্রে করে দিতেই মিন্টুর সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। সবাই মিন্টুকে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলো প্রায় 400 কিলোমিটার দূরে। মিন্টুর হাত পা বেঁধে রেখেছে। সবাই জঙ্গলের ভেতরে রাস্তার একটা সাইডে দাঁড়িয়ে আছে। এমন সময় রাত্রি বলতে লাগলো, মায়া, যা করার তাড়াতাড়ি কর, রাত অনেক হয়ে গেছে, জায়গাটা ভালো না, ঘন জঙ্গলে চারপাশে। আমরা আমরা শহর থেকে প্রায় 400 কিলোমিটার দূরে চলে এসেছি। তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই ব্যাটাকে এই গাছের সাথে বেঁধে চল, আমরা বাড়ির দিকে চলে যাই। কিন্তু মায়া, আমার কেমন যেন লাগতেছে, যদি এই ছেলের কোনো ক্ষতি করে ফেলে তখন ছেলের পরিবারকে আমরা কি জবাব দিব? কারণ সবাই তো জানে এই ছেলেটা কোনো কিছুই করে নাই, আমরা একবারে ঝামেলা করতেছি। আর যেখানে থেকে আমরা তাকে অজ্ঞান করে নিয়ে এসেছিলাম, 2 পাশে 2টা সিসি ক্যামেরাই হয়তো আমাদের ফুটেজ উঠে গেছে। মানে তুই এখন এই সব কথা বলতেছিস কেন? আগে তোর বলা উচিত ছিল।
এখন কি করব তাড়াতাড়ি চিন্তা ভাবনা কর। মায়া, যা করার তাড়াতাড়ি কর। রাত 9টা বেজে গেছে, গাড়িতেও তেমন বেশি তেল নেই। এই ঘন জঙ্গল পার হতে পারলে আমাদের আর কোনো সমস্যা হবে না। রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলেও কোথাও থেকে আমরা তেল নিয়ে নিতে পারবো। আচ্ছা, এখন তাড়াতাড়ি গাড়িতে ওঠ, এই ছেলেকে নিয়ে আবারও যেতে হবে। সবাই গাড়িতে উঠে আবারও গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলো। একটা পাম অয়েলের সামনে এসে তেল নিয়ে আবারও যেতে লাগলো সবাই। এমন সময় মুন্নি বলতে লাগলো, মায়া, তোর আব্বু তো ভালো কথা বলতেছে, চল আমরা ভালো হয়ে যাই। সামনে আমাদের বিয়ে দিবে আমাদের পরিবার, তখন যদি কেউ জানতে পারে আমরা এরকম করতাম তাহলে কি আমাদের বিয়ে হবে? আজাইরা ফালতু কথা বলিস না তো মুন্নি। তোরা যদি আমার সাথে থাকতে না চাস তাহলে থাকতে হবে না, আলাদাভাবে থাক। আমি তোদেরকে বলি নাই যে আমার সাথে থাকতেই হবে। আমার যখন যা ইচ্ছা আমি তখন তা করব। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। কাল থেকে আমি আর তোর সাথে থাকবো না। আর তোদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোরা যদি মায়ের সাথে থাকিস তাহলে চরম ভুল করবে। এই বলে দিলাম তোদের সাথেও আমি আর বন্ধুত্ব রাখবো না। এই বলে মুন্নি নিয়ে চুপ হয়ে রইল। রাত পার হয়ে সকাল হলো। সকাল 10টা। মিন্টুর জ্ঞান ফিরিয়ে রাস্তার এক সাইডে তাকে বসিয়ে রেখে চলে গেল এখান থেকে। এদিকে মিন্টু আশেপাশে তাকিয়ে দেখে মাত্র সকাল হয়েছে। মিন্টু এখান থেকে উঠে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মনি এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে বলতে লাগলো, ভাইয়া, তুমি কালকে রাতে বাসায় আসো নাই কেন? তোমাকে এই যে কতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করো নাই কেন শুনি? মানে তুই কি বলতেছিস? কালকে আমি বাসায় আসি নাই মানে? আমি তো এই যে মাত্র কলেজ থেকে আসলাম। তুমি কি নেশা করে এসেছো নাকি? ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখো তো, 10:30 বাজে। তুমি কালকে সারা রাত কোথায় ছিলে সেটা বলো। মিন্টু চুপ হয়ে রইল, কোনো কিছুই বলতে পারল না। কালকে বিকেলের সব ঘটনা মনে করতে লাগলো। সব ঘটনা মনে পড়তেই মিন্টু বলতে লাগলো, ছিলাম এক নতুন বন্ধুর বাসায়। আচ্ছা, আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে নিচে আসতেছি। তুই আমার জন্য খাবার রেডি কর, অনেক ক্ষুধা লাগছে। এই বলে মিন্টু চলে আসলো উপরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। অন্যদিকে মায়া কলেজের ভিতরে প্রবেশ করছে। এমন সময় সিনিয়র এক বড় ভাই মায়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার মায়া, তোর ক্লাসের নতুন ছেলেটাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছিলি? রাস্তায় তো দেখলাম তাকে জোরপূর্বকভাবে তার মুখে স্প্রে মেরে গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে গেলে। কিছুক্ষণ ফলো করছিলাম তোকে, কিন্তু পরে আর খুঁজে পাই নাই। তোর আব্বুকে এই বিষয়টা জানাবো নাকি? দেখেন মহিন ভাই, আমি ওই নতুন ছেলেকে কোথাও নিয়ে যাই নাই। আপনি চাইলে ওই নতুন ছেলের ব্যাপারে খোঁজ নিতে পারেন। দেখেন, ওই নতুন ছেলে তার বাসায় আছে, অযথা সন্দেহ করবেন না। আর তাকে যদি আমরা জোরপূর্বক নিয়ে যাইতাম তাহলে আমরা এখন এখানে থাকতাম না। আমরা হয়তো তার সাথে থাকতাম বা আমাদের বাসায় থাকতাম। মহিন ভাই, আমরা আপনাকে সম্মান করি তাই কোনো কিছু বললাম না। এই মায়া, চল এখান থেকে ক্লাসরুমে, এখানে বসে থাকলে চলবে না। এই বলে মুন্নি, মায়া এবং বাকি সবাই চলে আসলো ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে বকুল গাছের নিচে এসে বসে আছে। এমন সময় মুন্নি মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া ছেলেটা কে? তো রাস্তার পাশে ফেলে দিয়ে এসেছিলাম। শোন, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখন আলাদা হয়ে গেলাম। এই বলে মুন্নি চলে আসলো ক্লাসরুমে। হাসিবুলের কাছে এসে হাসিবুলকে উদ্দেশ্য করে মুন্নি বলতে লাগলো, হাসিবুল, তোমার কাছে কি মিন্টুর নাম্বার আছে? সে আজকে কলেজে আসে নাই কেন? তাকে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করবে। আমার কাছে নাম্বার থাকলে আপনাকে বলতে হতো না যে তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করার জন্য। আমি নিজেই জিজ্ঞেস করতাম তাকে। আর আপনি তার ব্যাপারে জিজ্ঞেস করতেছেন কেন? আবার মারার জন্য জিজ্ঞেস করতেছেন নাকি? না, আমি মায়ের সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়ে চলে এসেছি। আসলে কালকে মায়া তাকে কিডন্যাপ করেছিল, পরে আবার সকালে রাস্তার পাশে ফেলে দিয়ে এসেছে। মানে আপনি এসব কি বলতেছেন? মিন্টুকে আপনারা কিডন্যাপ করেছেন?
আপনাদের তো এখন মন চাইতেছে গলা টিপে মেরে ফেলার জন্য। সবগুলাকে সাধারণ একটা ছেলেকে নিয়ে আপনারা এভাবে খেলতে পারবেন না কেন? আপনাদের বাবাদের অডিল সম্পত্তি, টাকা পয়সার অভাব নেই। আপনারা পারবেন না তো আর কে পারবে? আপনি আমার সামনে থেকে সরে যান। যদি আমার রাগ উঠে যায় তখন আমি কি করব নিজেও জানি না। মুন্নি ওইখান থেকে চলে আসলো বাইরে, চুপচাপ বসে আছে। এমন সময় তার ক্লাসরুমের একটা মেয়ে এসে মুন্নির পাশে এসে বলতে লাগলো, আপু আপনি কি ভালো হয়ে যাইতেছেন নাকি? আমার তো মনে হচ্ছে আপনি আবারও তাদের সাথে মিলে একটা নতুন চাল চালতেছেন। দেখেন ছেলেটা একদম সরল সোজা, তাকে নিয়ে এরকম খেলা করবেন না। দেখো, আমি সত্যি মায়াদের সাথে বন্ধুত্ব শেষ করে দিয়ে আলাদা হয়ে গেছি। না হলে কিন্তু আমি এখন মায়াদের সাথেই থাকতাম, তাদের সাথে ঘোরাঘুরি করতাম এবং অন্যান্য সব কিছু করতাম। হয়েছে হয়েছে, আর আমাদেরকে বুঝাতে হবে না, আমরা বুঝি। যদি ভালো হতে চান তাহলে একা একা চলাফেরা করেন, এতেই ভালো হয়ে যাবেন। আর কিছু বলার নেই আপনাকে। এই বলে সানজিদা ওইখান থেকে চলে গেল। এদিকে মুন্নি ক্লাসে না গিয়ে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। অন্যদিকে মিন্টু বসে আছে সোফায়। এমন সময় তার আব্বুর ফোন কল। মিন্টু কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে মিন্টু, তোকে কালকে আমি কি বলেছিলাম? সন্ধ্যা 6টা থেকে 7টা অবধি একটা মিটিং আছে, ওই মিটিংটা করার জন্য তুই যাস নাই কেন? তোরা কতক্ষণ বসেছিলি? আব্বু, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, এটার জন্য যেতে পারি নাই। তুমি তাদেরকে একটু কষ্ট করে বলবে আজকে আসার জন্য। আমি এখন ফ্রি আছি, ওরা যেখানে আছে শুধু ঠিকানা বলতে বলো, আমি ওইখানে চলে যাব। থাক, তোকে আর কিছু করতে হবে না। সামান্য একটা কাজ দিলাম, ওই কাজটা করতে পারলি না, আবার তুই বলতেছিস এখন যাবি। আমার কাজ আমি নিজে করে নিতে পারবো। এই বলে মিন্টুর আব্বু রাগে কলটা কেটে দিল। এদিকে মিন্টু বাড়িতে বসে না থেকে চলে আসলো বাইরে। বাইকটা স্টার্ট দিয়ে সোজা চলে আসলো অফিসে। এসে দেখে কয়েকজন অফিসার ম্যানেজারের সাথে কথা বলছে। ম্যানেজার মিন্টুকে দেখে বলতে লাগলো, এই তো আমাদের বসের ছোট ছেলে এসেছে, চলেন আমি আপনাদেরকে ওদের সাথে পরিচয় করিয়ে দেই। এই বলে ম্যানেজার তাদেরকে নিয়ে চলে আসলো মিন্টুর সামনে। মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার কালকে ওদের সাথে একটা মিটিং ছিল সন্ধ্যা 6টা থেকে 7টা অবধি, আপনি যেতে পারেন নাই, তাই ওরা আজকে এসেছে। আপনি তাদের সাথে মিটিংটা শেষ করে দিলে ওরা চলে যাবে। সরি আপনাদেরকে, আসলে কালকে আমি একটা বড় বিপদে পড়ে গিয়েছিলাম, তাই আর কি আপনাদের সাথে মিটিংটা করতে পারি নাই। চলেন আমি মিটিংটা শেষ করে দিতেছি। মিন্টু তাদেরকে নিয়ে চলে আসলো তার আব্বুর কেবিনে। দীর্ঘ 45 মিনিট তাদেরকে বোঝানোর পর তারা সব কিছু বুঝে ফাইলে সাইন দিয়ে চলে গেল। ওদিকে মিন্টু ম্যানেজারের সাথে কথা বলে চলে আসলো বাসায়। এসে দেখে তার আব্বু বসে আছে সোফায়। তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, তাদের সাথে মিটিংটা শেষ করে এসেছি, এই নাও তোমার ফাইল। ভালো কাজ করেছিস, তাদের সাথে মিটিং শেষ করে এসেছিস। এখন আমার কথা শুনতে আমি তো আর বসে থাকি না, আমাকে রাষ্ট্র দেখতে হয়। সামনে আমি তোকে বোঝাবো রাষ্ট্রপতির চেয়ে আমি, তাই আমি সব কিছু তৈরি করেছি। হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে তোকে আমি রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিব, কারণ আমার পক্ষে আর কোনো কিছু করা সম্ভব না। ঠিক আছে আব্বু, তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে, আমি আর কিছু বলবো না। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু চলে আসে তার রুমে। অন্যদিকে মায়া তার রুমে বসে আছে। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার আব্বু। মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মায়া, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুই যদি কথাগুলো শুনতি তাহলে খুব ভালো হতো। হ্যাঁ আব্বু বলো, আমি শুনতেছি। মায়া ফোন টিপছে আর কানে হেডফোন দিয়ে গান শুনছে। এদিকে মায়ের আব্বু আবারও বলতে লাগলো, দেখ মা, মনোযোগ দিয়ে শুনতে হবে, একটু ফোনটা রাখ আর কান থেকে হেডফোনটা খুলে ফেল। মায়া তার কান থেকে হেডফোনটা খুলে রেখে দিল বিছানার একপাশে। মায়ের আব্বু বলতে লাগলো,
এটা কি মাস, আর 2 মাস পর কি মাস পড়বে? আবু, তুমি কি আমাকে মাসের নাম শেখাচ্ছ যে এটা কি মাস এবং 2 মাস পর কি মাস পড়বে? না, আমি শেখাচ্ছি না তোকে। যেটা প্রশ্ন করেছি তুই সেটার উত্তর দে। এটা মে মাস, 2 মাস পর হবে জুন মাস। কেন, জুন মাসে কি হয়েছে? তুই একবার গত বছরের কথা মনে করে দেখ তো, জুলাই মাসে কি হয়েছিল। একটু ভালো করে মনে করবি। জুন মাসে তো একটা বড় অনুষ্ঠান হয়েছিল। তুমি ওই অনুষ্ঠানের কথা আমাকে এখন বলতেছো কেন? ওই অনুষ্ঠানের কথা আমি তোকে এখন বলতেছি কেন জানি? আমি মন থেকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করব। তবে আমি অনলাইনে দেখতে পেলাম রাষ্ট্রপতি নাকি পাল্টানো হবে। আহসান চৌধুরী তার ছেলেকে তার চেয়ারে বসাবে এই মাসের মধ্যে হয়তো। 2 মাস পর সে একজন রাষ্ট্রপতি হবে। এখন আমি অনেক বড় চিন্তায় আছি। তুই যেই রাগি যদি ওই অনুষ্ঠানে আবার কিছু করে বসিস। দেখ, আমি তোকে 2 মাস আগেই বলে দিতেছি, তুই ওই অনুষ্ঠানে কোনো কিছুই করবি না। ঠিক আছে, আমি ওই অনুষ্ঠানে কোনো কিছুই করব না। তবে আমারও একটা শর্ত আছে। এই শর্তে যদি মানতে পারো তাহলে আমি আর কোনো কিছুই করব না। তোর আবার কি শর্ত মানতে হবে? আচ্ছা বল, আগে শুনি। ওই অনুষ্ঠানের সকল দায়িত্ব আমাকে দিতে হবে। যদি আমাকে দিতে পারো তাহলে আমি ওই অনুষ্ঠানে কোনো ঝামেলা করব না। দেখ, এটা আমি বলতে পারতেছি না আমি তোকে দিতে পারবো না কি দিতে পারবো না, কারণ এটা সকল শিক্ষকরা সিলেক্ট করবে। কারণ এখানে তারাও আছে। কালকে কলেজে যাব, কলেজে গিয়ে এরপরে অনুষ্ঠানের ব্যাপারে সবার সাথে কথা বলবো। সামনের মাসের 15 তারিখ থেকে আমাদের কলেজ সাজানো শুরু হবে। 15 দিনের মধ্যে ভালোভাবে সাজাতে হবে। ওইখানে বড় বড় বিজনেসম্যান, মন্ত্রী, রাষ্ট্রপতি এবং অন্যান্য আরও লোকরা থাকবে। ঠিক আছে আপু, কালকে কলেজে যাওয়ার পর সব কিছু বোঝা যাবে। মায়ের আব্বু মায়ের রুম থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই মায়ের আব্বু বলতে লাগলো, কি হয়েছে মায়ার? আব্বু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কোনো কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয় নাই। 2 মাস পর তো বড় একটা অনুষ্ঠান, 2 দিনের ওই অনুষ্ঠানের কথা চিন্তা করতেছি। তোমার মেয়ে তো ওই অনুষ্ঠানে গতবার ঝামেলা করেছিল। এখন এইবার মন্ত্রী রাষ্ট্রপতি সবাই থাকবে। যদি ঝামেলা করে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে, বুঝতে পারছো? মায়াকে বুঝিয়ে বললেই তো সে বুঝে যায়। যেখানে আমি তাকে প্রতিদিন বুঝিয়ে কলেজের জন্য পাঠাই এবং আমি নিজেও কলেজে যাই, সেখানে সে আমার কথা শুনে না। আর বলতেছো এই কথা শুনবে? আচ্ছা, তুমি চিন্তা করো না, এখন ঘুমাও। আমি সকালবেলা মায়াকে বুঝিয়ে সুঝিয়ে বলে দেব নে। এই বলে মায়ার আম্মু আব্বু ঘুমের দেশে পাড়ে জমালো। পরের দিন সকাল 7টা। মায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। অন্যদিকে মিন্টু মাত্র ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে নিচে আসতেই তার আব্বু বলতে লাগলো, মিন্টু, 2 দিন পর তোকে আমি রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দিব। তুই 2 দিন পরে বাড়িতে থাকবি। আমি যা যা বলবো তাই তাই করতে হবে তোকে। ঠিক আছে আব্বু, তুমি যা যা বলবে আমি তাই বলবো, চিন্তা করো না। মিন্টু খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিন্টু তার রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। মিন্টুকে এই অবস্থায় দেখে তার আব্বু বলতে লাগলো, তুই যদি এখন এইরকম ভাবে চলাফেরা করিস তাহলে বাইরের মানুষ কি বলবে? 2 দিন পর তো তোকে সবার সামনে শপথ গ্রহণ করতে হবে। তখন তো তোকে সবাই দেখবে। আব্বু, 2 দিন পর আমি শপথ গ্রহণ করব, কিন্তু আমি কারো সামনে আসবো না, আড়ালে থেকে কথা বলবো। যখন সময় হবে তখন আমি ঠিক সবার সামনে আসবো। এই বলে মিন্টু চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলো। কলেজ গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে হাসিবুল বলতে লাগলো, কিরে মিন্টু, কেমন আছিস? শরীর ঠিক আছে তো তোর? মায়া এবং তার বান্ধবীরা তোকে কিছু করে নাই? আমাকে আবার তারা কি করবে? আমি তো কালকে বাসায় ছিলাম। আরে বেটা, কালকে কলেজ থেকে যাওয়ার পরে তোকে নাকি মায়া এবং তার বান্ধবীরা কিডন্যাপ করে অনেক দূরে নিয়ে গেছিল। এরপরে নাকি আবার সেই জায়গা থেকে কিডন্যাপ করেছে, ওই জায়গায় রেখে দিয়েছে। পরে তুই ওইখান থেকে সকালবেলা বাসায় চলে গিয়েছিলি। হ্যাঁ, আমি ওইখান থেকে সকালবেলা বাসায় চলে গিয়েছিলাম। তাতে কি হয়েছে? চলো ক্লাসে গিয়ে বসে এরপরে কথা বলি, বাইরে অনেক রোদ।
এই বলে মিন্টু হাসিবুলকে নিয়ে চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে মুন্নি বসে আছে। মিন্টুকে দেখে মুন্নি বলতে লাগলো, মিন্টু কেমন আছো? আর কালকের জন্য সরি তোমাকে। আমরা কিডন্যাপ করে অনেক দূর নিয়ে গিয়েছিলাম, পরে আবার নিয়ে এসেছি। সরি বলতে হবে না আপু। মিন্টু একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না আপু, আপনি বলেন, কি বলবেন? আমি কি তোমার বন্ধু হতে পারি প্লিজ? আমি মায়াদের সাথে আর কোনো কথা বলি না, তাদের সাথে সম্পর্ক শেষ করে ফেলেছি। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মিন্টু বলতে লাগলো, ঠিক আছে, হতে পারবেন, তবে একটা কথা, কখনো জোর করে কোনো কিছু নেওয়ার চেষ্টা করবেন না। এই বলে হাসিবুল আর মিন্টু বসে পড়ল তাদের টেবিলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ক্লাসরুমের ভেতরে স্যার প্রবেশ করলো। সবাইকে উদ্দেশ্য করে স্যার বলতে লাগলো, সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমরা সবাই বাহিরে যাও। প্রিন্সিপাল স্যার তোমাদের সাথে কিছু জরুরি কথা বলবে, শুনে আসো স্যার কি বলে। সবাই ক্লাসরুম থেকে চলে আসলো মাঠে। এসে দেখে সকল ছাত্রছাত্রীরা মাঠে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল স্যার হাতে একটা মাইক নিয়ে বলতে লাগলো, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমার সালাম জানাই। তোমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। 2 মাস পরে আমাদের কলেজে একটা বড় অনুষ্ঠান হবে। ওই অনুষ্ঠানে মন্ত্রী, রাষ্ট্রপতি, বড় বড় টপ বিজনেসম্যানরা এই কলেজে আসবে। আমরা সামনের মাসের 15 তারিখ থেকে এই কলেজটা সাজাতে শুরু করব। এখানে নাচ, গান, অন্যান্য সব নৃত্য হবে। আমি শিক্ষকদেরকে বিনীত অনুরোধ করছি যে আপনারা আপনাদের ক্লাসে সবচেয়ে ভালো যে স্টুডেন্ট, এমনকি সব কিছুতে ভালো, তাকে সিলেক্ট করবেন। সামনের মাসের 15 তারিখ থেকে কাজ শুরু হবে। এর আগে কি কি লাগবে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্লাসে চলে যাও, তোমাদের স্যার তোমাদের সাথে কথা বলে সব ঠিক করে নেবে। সবাই ক্লাসরুমে চলে গেল। এদিকে প্রিন্সিপাল স্যার সকল শিক্ষকদের সাথে আরও 10 থেকে 15 মিনিট তার কেবিনে কথা বলার পর সকল শিক্ষকরা যার যার কেবিনে গিয়ে কথাবার্তা বলতে লাগলো। প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল স্যার কি বলেছে তোমরা তো শুনেছ। মায়া, তোমাকে উদ্দেশ্য করে বলছি, সবাই যদি বলে তোমাকে সিলেক্ট করার জন্য, তাহলে সিলেক্ট করব। আর যদি তারা মানা করে, তাহলে আমি অন্য একজনকে সিলেক্ট করব। তোমরা সবাই তার কাজেই সাহায্য করবে। স্যার, গত বছর তো মায়া ঝামেলা করেছিল, এইবার মায়াকে রাখা যাবে না। আপনার মন যাকে বলবে তাকেই সিলেক্ট করবেন। মুন্নির কথা শুনে মায়া এবং তার বান্ধবীরা চোখ বড় বড় করে মুন্নির দিকে তাকিয়ে রইল, কিন্তু মুন্নি সেই দিকে পাত্তা দিল না। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর স্যার বলতে লাগলো, আমি এমন একজনকে সিলেক্ট করছি, তার কথা তোমাদেরকে মানতে হবে। সে যা বলবে সেভাবেই কাজ করতে হবে। আমি তার নাম বলছি, তার নাম হচ্ছে মিন্টু। মিন্টুর নাম শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল মিন্টুর দিকে। এমন সময় মায়া তার বেঞ্চ থেকে উঠে স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, এই ছেলেটা নতুন, সে কিভাবে কি করবে সে কোনো কিছুই বোঝে না। তার চাইতে ভালো হবে আপনি আমাকে দেন। এইবার আপনাকে কথা দিতেছি, আমি আর কোনো ঝামেলা করব না কারোর সাথে। আমি যাকে একবার বলে দিয়েছি সেই হবে, আর কেউ হতে পারবে না। এই বলে স্যার রুম থেকে চলে গেল। এদিকে মুন্নি মিন্টুকে কংগ্রাচুলেশন জানিয়ে তার সিটে গিয়ে বসে পড়ল। ছুটির পর স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্বটা খুব ভালোভাবে পালন করবে। আমি চাই না যে আমার ক্লাসের স্টুডেন্টরা সব থেকে পিছিয়ে থাকুক। আমি তোমার মধ্যে এমন কিছু দেখেছি যে তুমি এই কাজটা করতে পারবে খুব ভালো করে, আর তার জন্য আমি তোমাকে এই কাজটা দিয়েছি। স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, চিন্তা করবেন না। কোন কাজটা আমাকে দিবেন একটু বুঝিয়ে দিন, আমি সব কিছু করে ফেলতে পারবো। আর 2 দিন আমি কলেজে আসতে পারবো না, আমার ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করে 3 দিনের মাথায় আমি কলেজে আসবো। ঠিক আছে, যাও তুমি। 3 দিন পর তুমি আসলে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেব। মিন্টু চলে আসলো কলেজ থেকে বাসায়। অন্যদিকে মায়া বাড়িতে এসে চুপচাপ তার রুমের ভিতরে বসে আছে দরজা লাগিয়ে, আর মনে মনে বলছে,
মিন্টু, তোর এই রকম অবস্থা করব যাতে তুই কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবি না। কালকে একবার কলেজে যাই, এরপর দেখ তোর কী অবস্থা করি। এসব বলছে মায়া তার মনে মনে। অন্যদিকে মিন্টু তার বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 12টা। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় মনি বলতে লাগলো, আব্বু, ভাইয়া তো অনেক বড় হয়ে গেছে, ভাইয়াকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। আমি এই বাড়িতে যতদিন আছি ততদিনের মধ্যে ফুপু ডাক শুনে এর পরে যেতে চাই এই বাড়ি থেকে। আমি তোর ভাইকে জোর করব না বিয়ে করার জন্য। তোর ভাই এখন উপযুক্ত হয়েছে। সে যদি মনে করে এখন বিয়ে করে তার ভালো হবে, সে এখন করতে পারে। আর সে যদি বলে যে এখন সে উপযুক্ত হয় নাই, তাহলে সে এখন না করুক। মিন্টু কোনো কিছুই বলল না, চুপচাপ তাদের কথা শুনে গেল। বেশ কিছুক্ষণ পর চলে গেল তার রুমে। চুপচাপ বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। পরের দিন সকালে মিন্টু খাওয়া দাওয়া করে তার আব্বুর সাথে চলে আসলো অফিসে। সারাদিন অফিসে থেকে সন্ধ্যায় বাসায় ফিরে খাওয়া দাওয়া করে মিন্টুর আব্বু মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। কালকে কি হবে কি না হবে সব কিছু বোঝানোর পর মিন্টু রাতের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফিরে শুয়ে ভালোভাবে রেডি হয়ে তার আব্বুর সাথে সকাল 7টায় চলে আসলো তাদের বড় অফিসে। এসে দেখে সকল মন্ত্রী মিনিস্টাররা বসে আছে। মিন্টুর আব্বু সবার সাথে পরিচয় করে দিতে লাগলো মিন্টুকে। পরিচয় করানোর পর মিন্টুর আব্বু বলতে লাগলো, এখন তাহলে শুরু করি। আরও তো অনেক কাজ বাকি আছে, বিকেল হয়ে যাবে সব কিছু কাজ করতে করতে। হ্যাঁ, শুরু করে দেন তাড়াতাড়ি। মিন্টুর আব্বু মিন্টুর হাতে একটা বই দিয়ে মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিতে লাগলো। এদিকে মিন্টু সব কিছু বুঝে বইয়ে সাইন করে দিল। সাইন করে দেওয়ার পর আরও অন্যান্য কাজ করতে করতে বিকেল হয়ে আসলো। বিকালে মিন্টু তার সকল কাজ শেষ করে চলে আসলো বাসায়। আজ থেকে সে একজন রাষ্ট্রপতি। মিন্টু রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় তার বোন মনি এসে বলতে লাগলো, ভাইয়া, তুমি তো রাষ্ট্রপতি হয়ে গেছো, এখন আমাকে কিছু গিফট করো। আমার কাছে এখন টাকা নেই, তুই আব্বুর কাছ থেকে টাকা নিয়ে কিনে আন, যা তোর প্রয়োজন হয়। পরে আমি না হয় টাকা পেয়ে আব্বুকে দিয়ে দেবো। থাক, আব্বুর কাছ থেকে টাকা নিতে হবে না। যেই দিন তুমি টাকা পাবে ওই দিন আমাকে নিয়ে যাবে, ওই দিন আমি জিনিসপত্র কিনবো। ঠিক আছে, তাহলে আরও কয়েকটা দিন অপেক্ষা কর, এরপরে আমি তোকেই সব কিছু কিনে দেব। মিন্টু তার বোনের সাথে কথা বলে চলে আসলো তার রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো তার। অন্যদিকে মায়া এখনও ঘুমায়নি, চুপচাপ বিছানায় শুয়ে এই পাশ ওই পাশ করছে। বেশ কিছুক্ষণ এই রকম করতে করতে ঘুমিয়ে গেল মায়া। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে আগের মতন ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে চলে গেল কলেজে। অন্যদিকে মিন্টু সকাল 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো সোজা কলেজে। আজকে খাবার খেয়ে আসেনি। মিন্টু কলেজের ভেতরে প্রবেশ করতে যাবে এমন সময় পেছন থেকে মুন্নি ডাক দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি কালকে কলেজে আসো নাই কেন? কোনো সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ, একটা সমস্যা হয়েছিল, এটার জন্য আর কি আমি কলেজে আসতে পারি নাই। তুমি এখনও ক্লাসে যাও নাই কেন? ক্লাস তো শুরু হয়ে গেছে মনে হয়, চলো ক্লাসে যাই। দুজন ক্লাসরুমের ভেতরে একসাথে প্রবেশ করতেই মায়া চমকে গেল দুজনকে একসাথে দেখে। এদিকে স্যার মিন্টুকে সব কিছু বুঝিয়ে দিল, কি করতে হবে কি করতে হবে না। বিকালে মিন্টু, মুন্নি এবং হাসিবুল বসে আছে গাছের নিচে। এমন সময় মায়া মিন্টুর সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, মিন্টু, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, একটু আমার সাথে কি এইদিকে আসবে? ইম্পর্টেন্ট কথা এখানেই বল, তোর সাথে ওই দিকে যাওয়ার কি দরকার? যা বলার এখানে বলে ফেল। আমি এখানে বলতে পারবো না, এটার জন্য তো আমি তোমাকে অন্য পাশে নিয়ে যাইতেছি। মিন্টু, চলো আমার সাথে। মিন্টু মায়ের সাথে চলে আসলো কিছুটা দূরে।
মায়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু মুন্নি কিন্তু একদম ভালো মেয়ে না, তুমি তার সাথে কম চলাফেরা করবে। দেখো, আমি তোমার শত্রু হতে পারি, কিন্তু তোমার ভালো কথা বলতেছি। দেখো মায়া, সে আমার নিউ গার্লফ্রেন্ড, আর সে ভালো নাকি খারাপ এখন থেকে আমি চিনব। এইসব তোমাকে বলার প্রয়োজন নেই। আর আমি যেই কথাটা বলেছি এই কথাটা শুধু তোমার মধ্যে রাখবে, অন্য কারো কাছে বলবে না কথাটা, যাতে মাথায় থাকে তোমার। এই বলে মিন্টু মায়ের কাছ থেকে চলে আসলো তার কাছে। মুন্নি এবং হাসিবুলের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ছোট বোন মনি এসে বলতে লাগলো, ভাইয়া, সামনের মাসে নাকি তোমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, তুমি নাকি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি? হ্যাঁ, আমি সেই অনুষ্ঠানের প্রধান অতিথি। তবে আরেকটা কথা কি জানিস, সেই অনুষ্ঠানের সকল কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কাজগুলো শেষ করে এরপর যেতে হবে। আমিও যাব তোমাদের সাথে, প্লিজ আমাকেও নিয়ে যাবে বলো। আচ্ছা, তোকেও নিয়ে যাব। মিন্টু তার বোনের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। অন্যদিকে মায়া বিছানায় শুয়ে আছে। বারবার শুধু মিন্টুর কথাটা মাথায় আসছে তার। সে ঘুমোতে পারছে না। বেশ কিছুক্ষণ এইরকম করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো মায়া। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 1.5 মাস। আর বাকি রয়েছে 15 দিন। ওই 15 দিনের মধ্যে তাদেরকে সকল কাজ শেষ করতে হবে। মিন্টু কলেজটা খুব ভালোভাবে সাজাচ্ছে সবাইকে নিয়ে। প্রথম দিন কলেজের পুরোটা লাইটিং ভালোভাবে সাজিয়ে ফেলো। যতক্ষণ মিন্টু কলেজের ভেতরে ছিল ততক্ষণ মায়া মিন্টুর দিকে তাকিয়েছিল। মিন্টু বিষয়টা খেয়াল করে বারবার মুচকি হাসি দিচ্ছিল, কিন্তু মায়া বুঝতে পারেনি। এইভাবে কেটে গেল 4টি দিন। মিন্টু আর মায়া একই ক্লাসরুমে দাঁড়িয়ে ক্লাসটা সাজাচ্ছে। এমন সময় মায়া দরজাটা বন্ধ করে দিয়ে মিন্টুর সামনে এসে দাঁড়িয়ে মিন্টুকে জড়িয়ে ধরল। হঠাৎ মায়ের এই রকম আচরণে মিন্টু কিছুটা অবাক হয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে দরজাটা খুলে বলতে লাগলো, দেখো মায়া, তুমি যেই কাজটা করেছিলে এই কাজের জন্য কতটা শাস্তি পাওয়ার যোগ্য আমি ছিলাম জানো? প্লিজ এরকম কাজ করবে না। আর আমি একজনকে ভালোবাসি, সো তাকে নিয়েই থাকবো। মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এমন সময় ক্লাসের ভেতরে প্রবেশ করলো মুন্নি। মায়াকে কান্না করতে দেখে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, মায়া এইভাবে কান্না করতেছে কেন? তুমি কি তাকে কিছু বলেছো? না, আমি তো তাকে কিছু বলি নাই। উপর থেকে তার চোখে নাকি ময়লা পড়েছে, এটার জন্য তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি তো কাজ করতেছি, হাতে আবার আটা, এটার জন্য ধরতে পারি নাই। তুমি একটু দেখে দাও তো। মুন্নি পেছনে ফিরতেই দেখতে পেল মায়া নেই। মায়া চলে গেছে বাইরে। বেশ কিছুক্ষণ পর মায়া চলে আসলো আবারও ক্লাসরুমে। সবার সাথে সাজাতে লাগলো ক্লাসরুমগুলো। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 10 দিন। 10 দিন পর কলেজে অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে মিন্টু এবং কলেজের বাকি সবাই। প্রিন্সিপাল স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ধন্যবাদ মিন্টু। আগে যদি জানতাম তুমি এরকম ভালো কাজ করো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তোমাকে যেখান থেকে পারতাম খুঁজে বের করে এরপরে নিয়ে আসতাম। অনেক পরিশ্রম করেছো তুমি। কলেজের অনুষ্ঠানটা শেষ হয়ে গেলে তোমাকে আমি ছোট্ট একটা উপহার দিব আমার তরফ থেকে। স্যার, আমাকে একা দিলে চলবে না। কলেজের সবাই আমার সাথে কাজ করছে, এটার জন্য পুরো কলেজটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি একা সাজাতে পারবো না, সো আমাকে একা দিলে চলবে না, সবাইকে দিতে হবে। আর যদি আপনি আমাকে একা দিন এবং বাকি সবাইকে না দেন তাহলে আমাকেও দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি কাউকেই কোনো কিছু দিব না। আর মাত্র 5টা দিন সময় রয়েছে। 5 দিন পর কলেজটা বড় আয়োজনে অনুষ্ঠিত হবে। সবাই সবার কাজ ঠিকভাবে করবে। আর মিন্টু, তুমি এই 5 দিন কলেজে আসার দরকার নেই। তুমি বাসায় বসে রেস্ট করবে। যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ফোন দিয়ে নিয়ে আসব। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি চলে যাই। এই বলে মিন্টু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। সকাল 10টা। সবাই প্রধান অতিথির জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণের মধ্যে প্রায় 15টা গাড়ি কলেজের ভেতরে প্রবেশ করলো। হেঁটে স্টেজ অবধি যাবে অতটুকু ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। মিন্টু গাড়ির একটা দরজা খুলে
তার বাম পা গাড়ি থেকে নামাতেই সবাই অধিক আগ্রহে তাকিয়ে রইল গাড়ির দিকে। প্রায় 2-3 মিনিট পর মিন্টু গাড়ি থেকে বের হয়ে সবার সামনে আসতেই সবাই হাঁ করে তাকিয়ে রইল মিন্টুর দিকে। তাকিয়ে থাকবে না কেন? কারণ মিন্টু যে রাষ্ট্রপতি এটা তো কেউ জানতো না। স্যার ম্যাডাম সবাই হাঁ করে তাকিয়ে আছে মিন্টুর দিকে। মিন্টু স্টেজে উছড়ে হাতে একটা মাইক নিয়ে বলতে লাগলো, অবাক হওয়ার কোনো কিছুই নেই। আমি আপনাদের কলেজের স্টুডেন্ট, সেই মিন্টু, এবং এই দেশের রাষ্ট্রপতি। আমার আব্বু ছিলেন রাষ্ট্রপতি, ওনার অসুস্থ থাকার কারণে আমাকে তার চেয়ারে বসিয়ে দিয়েছি। সবাই একটু ধৈর্য ধরে বসে পড়েন চেয়ারে। মিন্টুর সামনে সবাই ফুল দিয়ে চলে গেল। এদিকে মায়া অবাক হয়ে তাকিয়ে রইল মিন্টুর দিকে। সে যাকে এতদিন এই রকম করেছে সে একজন মন্ত্রী, এটা সে বুঝতেই পারেনি। কলেজের অনুষ্ঠান শুরু হয়ে গেল। মিন্টু বিকেল অবধি কলেজে থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিন্টুর আম্মু এসে দরজা খুলে দিল। মিন্টু ভেতরে ঢুকে সোজা তার রুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। মণি দরজাটা খুলতেই দেখতে পেল মায়া এবং তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে ভেতরে নিয়ে আসলো। মিন্টু মায়ের আব্বুকে দেখে সোফা থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে বসিয়ে দিতেই বলতে লাগলো, স্যার, হঠাৎ আপনারা এখানে কোনো কিছু বলবেন নাকি? হ্যাঁ মিন্টু, বলার জন্য এত রাত করে তোমাদের বাসায় এসেছে। তুমি একবার মায়ের দিকে তাকিয়ে দেখো তার হাতের অবস্থা কি করেছে। মিন্টু মায়ের হাতের দিকে তাকিয়ে দেখে মায়ের হাত কেটে পুরো ভাসিয়ে ফেলেছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি ব্যাপার মায়া, তুমি এরকম কাজ করছো কেন? তোমার কি কোনো সমস্যা আছে নাকি যে এরকম কাজ করতে গেলে? দেখেন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। সোজা সাপটা বলতেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি মুন্নির হতে দেব না আপনাকে। আর আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ঠিক আছে, মাফ করে দিলাম। আর বিয়ে এটা আপনাকে করতে পারবো না। আমি বলেছিলাম না অন্য একজনকে ভালোবাসি, তার মানে অন্য একজনকে ভালোবাসি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। মায়া সোফা থেকে উঠে টেবিলের ওপর থেকে ছুরিটা নিয়ে তার হাতে চালিয়ে দিল। তার হাত থেকে রক্ত পড়ছে। এমন সময় মায়া ছুরিটা তার গলায় ধরে বলতে লাগলো, আপনি যদি এখন আমাকে বিয়ে না করেন তাহলে আমি আমার জীবন দিয়ে দিব। আচ্ছা, আমি বিয়ে করতে রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। আগে আপনি ছুরিটা টেবিলের উপরে রাখেন, আর হাতে ব্যান্ডেজ করতে হবে তাড়াতাড়ি, অনেক রক্ত পড়তেছে। মিন্টুর কথা শুনে মায়া ছুরিটা টেবিলের উপরে রেখে দিতেই মিন্টু মায়ার হাতে ব্যান্ডেজ করে দিল। মায়ের সাথে আলাদাভাবে কথা বলে সব কিছু ফাইনাল করে নিল। মিন্টু কখনো ভাবতেও পারেনি সে এই রকম একটা পরিস্থিতিতে পড়ে বিয়ে করবে মায়াকে। রাতে তাদের বিয়ে শেষ হতেই মায়ের আব্বু আম্মু বিদায় নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে মায়া খাওয়া দাওয়া করে মিন্টুর রুমে বসে আছে। বেশ কিছুক্ষণ পর মিন্টু তার রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো বিছানার সামনে। দাঁড়িয়ে আছে মিন্টু। এমন সময় মায়া বিছানা থেকে নেমে মিন্টুর পা ধরে সালাম করলো। মিন্টু মায়াকে নিচে থেকে উঠিয়ে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়ল। আপনি এরকম কাজটা না করলেও পারতেন, ভালোভাবে বললেই হতো, আমি আপনাকে বিয়ে করে নিতাম। ভালো হয়েছে, আপনার তো কোনো সমস্যা হয় নাই। এখন আমাকে আদর করেন। অনেক কষ্ট দিয়েছেন আমাকে, এই কষ্টগুলো আদর করে আমাকে মিটিয়ে দেবেন, না হলে আপনার খবর আছে। মিন্টু হাসি মুখে মায়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু তার আসল কাজ শুরু করতে লাগলো। মানে বাসর রাতে কী কী হয় এটা আপনারা খুব ভালো করেই বোঝেন, কারণ আপনারা তো লিজেন্ড গল্প শুনতে শুনতে সব কিছু বুঝে ফেলেছেন। তারা দুজন বাসর করতে থাকুক, আমরা এখন বিদায় নিয়ে এখান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।